আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমার বেডরুমে এই ব্যাগ ট্যাগ গুছানো দেখে আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে ফেলেছেন যে আমার এটা একটা হলিডে ব্লগ আসতে যাচ্ছে। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই ছাতা টাতা নিয়ে একদম রাস্তায়। তো এর মধ্যেই আমাদের আজকে যাওয়ার প্ল্যান আছে। গত 2 দিন ধরে আমরা প্ল্যান করছি যে হঠাৎ আমরা চলে যাব ড্রাইভ করে। তো আমি আমার মেকআপ, তারপর কি বলে শাওয়ার, তারপর ফ্রেশ হওয়ার জিনিসপত্র সব কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। তো এই দিনটা ছিল শুক্রবার, 14ই নভেম্বর। তো যেহেতু আমরা রোড ট্রিপে যাচ্ছি, অবশ্যই আমি বলবো, হ্যাঁ একটু অপেক্ষা করেন, আমরা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তো রোড ট্রিপে একটা লম্বা জার্নি হবে, তার জন্য আমি কিন্তু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এটা ছিল টুনা স্যান্ডউইচ, আর আরেক এটা ছিল হচ্ছে অ্যাভোক্যাডো আর এগ স্যান্ডউইচ, আর নুডলসও করেছি। আর সাথে কিছু ফ্রুটস আমি কেটে একটা বক্সে, মিক্স ফ্রুটস আর কি, একটা বক্স বানিয়েছি। তো এগুলোর সাথে করে নিয়ে যাব। আর হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে ইউকে থেকে ফ্রান্সে, প্যারিসে যাচ্ছি আমরা। তো আমরা কিন্তু বাই রোডে যাব আমাদের গাড়িটা নিয়ে ড্রাইভে। তো আমরা এটা যাচ্ছি ইউরো টানেল দিয়ে। তো আমাদের বাসা থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে ইউরো টানেলে পৌঁছাতে, যেটা হচ্ছে ফক্সটনে। এরপর ওখান থেকে টানেল পার হয়ে আমরা ফ্রান্সে পৌঁছাবো পোর্টে। সেখান থেকে আমাদের আবার 3 ঘন্টা লাগবে প্যারিসে পৌঁছাতে। তো টোটাল কিন্তু একটা 5 ঘন্টার জার্নি। তো এই জন্য আমি খাবার দাবার এখানে ভালো মতো নিয়ে নিচ্ছি ব্যাগে করে। আর আমি একটু কলাও নিয়ে নিব সাথে, বাসায় ছিল, যেহেতু আমরা 4-5 দিন সেখানে থাকবো। আমরা টিউসডে নাইটে ব্যাক করব, ফ্রাইডে নাইটে যাচ্ছি, টিউসডে নাইটে ব্যাক করব। তো 4টা কলা ছিল, ভাবলাম এটাও নিয়ে নেই আসলে। তারপর ক্রসন ছিল বাসায়, চিন্তা করলাম নিয়ে নেই আসলে, লাগবে যখন তখন ক্ষুধা লাগলে। আর রাস্তায় বলা যায় না, নতুন একটা দেশে যাচ্ছি, কোথায় কি পাবো না পাবো। তো খাবারটা যদি আমার গাড়িতে থাকে তাহলে আমরা একটু টেনশন ফ্রি থাকবো, এই আর কি। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে পড়লাম। আমাদের 11:30 বাজে হচ্ছে টানেল দিয়ে যে যাব সেটা ট্রেন। টিকিট কিন্তু ইনস্ট্যান্টই আমরা কেটেছি। আমার হাজব্যান্ড প্রায় 10টার দিকে, 9:30টার দিকে টিকিটটা কাটলো। এখন কিন্তু প্রায় 10টা বাজে। তো খুবই টাইট সিচুয়েশন, আমরা খুবই তাড়াহুড়া করছিলাম, তাহলে কিন্তু আমাদের ট্রেন মিস হয়ে যাবে। তো এই তো আমরা ইমিগ্রেশন একদম সব কিছু কমপ্লিট করে তারপর কিন্তু এগোচ্ছি। এটা হচ্ছে এই যে পাসপোর্ট কন্ট্রোল, এটা হচ্ছে ফ্রান্সের পাসপোর্ট কন্ট্রোল। ওরাই কিন্তু আমাদের পাসপোর্ট চেক করে এরপরে স্টাম্প করে একদম ঢুকিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের গেট নাম্বার। তো X5, এই গেটে যে আমাদের ওয়েট করতে হবে। এই তো এইটাই হচ্ছে গেট। আমাদের আগে মাত্র একটা গাড়ি আছে, তো এখানে আমরা বসবো। আর একটা দুঃখের বিষয় হয়েছে কি, আমরা এক্স্যাক্ট 11:30টায় এসে পৌঁছেছি, বা 5 মিনিট আগে ছিল, কিন্তু আমাদের এসে পৌঁছানোর কথা ছিল আরও 40 মিনিটস আগে। কারণ এখানে চেক ইনের ব্যাপার স্যাপার আছে, আপনার ইমিগ্রেশনের ব্যাপার আছে, তো স্বাভাবিক টাইম একটু লাগবে। সেটা আমাদের একদম মাথায় ছিল না। আমরা একদম মনে করেছি যে বাস স্টপে যাব, বাসে উঠে পড়বো, বা ট্রেন স্টেশনে যাব, ট্রেনে উঠে পড়বো, এরকম একটা বিষয়। তো যাই হোক, কোনো সমস্যা নেই। প্রায় 2 ঘন্টা পরে আরেকটা আর কি ট্রেন ছিল, তো সেটার জন্য আমাদের এই ওয়েটিং X5 গেটটা যে, এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো 2 ঘন্টা আমরা কি করেছি, আমরা যে নুডলস নিয়ে আসছিলাম সেটা বসে বসে খেলাম। তারপর মোবাইলে কিছু নাটক, অন্যান্য জিনিসপত্র, সেগুলো দেখতে দেখতে আর কি সময়টা পার করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনের এখন নেক্সট যে ট্রেনটা 2টা 26-এ ছিল। আমাদের 11:30টার ট্রেন আমরা মিস করেছি, তো এটা ছিল 2টা 26-এ। সেই ট্রেনে এখন আমরা উঠে যাচ্ছি। আর এই টানেলে আপনি গাড়িটা পুরা ঢুকানোর পরে বসে যে থাকবেন, তেমন কিন্তু ঝাঁকি বা অনুভূত হয় না, বা বোঝা যায় না আসলে আমরা যে পানির নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে যে যাচ্ছি। তো
আর আমাদের টানেল ক্রস করে ফ্রান্সের যে পোর্টে যাব সে পোর্টটা হচ্ছে কালাইস পোর্ট। সেখানে যেতে আমাদের এক্স্যাক্ট হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে, 30 মিনিটস টু 40 মিনিটস এরকম। উইদিন 40 মিনিটসের ভেতরে আমরা পৌঁছে যাই। আই মিন টানেল ক্রস করতে আপনার বেশি সময়ই লাগে না, একদম কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনি পৌঁছে গিয়েছেন। তো এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে গাড়িটা আপনি পার্ক করার পরে কিভাবে রাখতে হবে গাড়িটা, ওরা অ্যানাউন্স করে বারবার বলছিল। তো গাড়িটা এইরকম উইন্ডো হচ্ছে হাফ বা অল্প একটু খোলা রাখতে হবে, আর ইঞ্জিনটা আপনি চাইলে ফার্স্ট গিয়ার বা একেবারে সুইচ অফ করে রাখতে পারেন। এখানে কিন্তু আবার আপনার ইনস্ট্রাকশন লেখা হিসেবেও বারবার ওরা বলছিল যে কি কি করতে হবে, আবার সাথেতে অ্যানাউন্সমেন্ট ছিলই ওদের। Please ensure that your handbrake is on and that your vehicle is in first gear or park. For your safety and comfort, we recommend that you stay with your vehicle. Do not stand or walk between the vehicles during the crossing. As a safety measure, please open sunroofs or vents and keep your windows open halfway throughout the crossing. We would flash photography and smoking are strictly forbidden on board, as they interfere with our fire detection systems. If you require any assistance, you can call a crew member using the call points situated. As I say, commercial life remind you it's meant to move out train from London to Paris. and if you are What else travelling is on it here? It's like up to 60% off all brands, but premium. দেখতে দেখতে কিন্তু আমরা ফ্রান্সে পৌঁছে গিয়েছি। ওই যে বাইরে কিন্তু আপনার পোর্টের যে লাইটগুলো সেগুলো দেখা যাচ্ছে। যতক্ষণ আমরা পানির নিচে ছিলাম টানেলের ভেতরে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইটগুলো দেখা যাচ্ছিল না। তো আমি জানালা দিয়ে লাইটগুলো দেখে বুঝতে পারলাম যে আমরা পৌঁছে গিয়েছি। খুবই কুইক একদম হয়। তো আরেকটা পোর্ট আছে, সেটা হচ্ছে ডোভার থেকে, সেটা ফেরি দিয়ে আপনাকে পার করে দেবে। তো ওইটাতে সময় বেশি লাগে, টানেলে সময়টা তুলনামূলক কম লাগে। তো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে ডিরেক্ট একদম ফ্রান্সের হাইওয়েতে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু এখন আমাদের এক্স্যাক্ট 2 hours 50 minutes লাগবে প্যারিসে পৌঁছাতে। তো একদম সোজা একটা রাস্তা, কোনো ডান বাম কিচ্ছু নেই, একদম সোজা প্যারিসে নিয়ে যাবে। খুব ফগি ছিল এই রাস্তাটা। আর আমরা এসে পৌঁছেছি প্রায় 3:10 দিকে। তো প্যারিসে পৌঁছাতে আমাদের 6:30টার মতো বেজে যাবে আর কি। আর আমরা সেখানে একটা সুইট নিয়েছি, 1 bedroom সুইট। এটা আমরা booking.com থেকে বুক করেছি। তো এটাও আমরা ইনস্ট্যান্ট যখন পোর্টে ছিলাম তখনই বুকটা করেছি। আসলে বললামই তো যে আমাদের হঠাৎ প্ল্যান করে আসা। নুডলসটা তো আমরা ইউকেতে থাকতেই শেষ করে ফেলেছি। তো এখন যাওয়ার সময় স্যান্ডউইচগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলা খাচ্ছি দুজন মিলে আর যাচ্ছি। খুবই ভালো লাগছিল, একটা নতুন অভিজ্ঞতা। গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমরা কিন্তু সার্ভিস সেন্টার খুঁজছিলাম, যে একটু সার্ভিসে যে আমরা টয়লেটে যেতে পারবো বা পানি টানি নিতে পারবো। কিন্তু ওদের সবগুলো বোর্ডে, রাস্তার যে দেখতে পাচ্ছেন এখানে সাইনগুলোতে, সব কিন্তু ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, ইংলিশে কিছু লেখা ছিল না। তো তারপরও আমরা কিছু সাইন দেখে দেখে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম যে কোথায়। তো একটা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, বাট আমি ক্লোজ পেয়েছি সেটা। তো সেখান থেকে বের হয়ে আমরা আবার চলে আসছি। তো আমরা কিন্তু প্যারিসে ঢুকে পড়েছি। প্যারিস যে সিটি সেন্টার, সেখানে ওই তো দূরে কিন্তু দেখা যাচ্ছে প্যারিস গেট। এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে, টিভিতে অনেকবার দেখেছি। অনেক ট্যুরিস্ট এই প্যারিস গেটটার সামনে দাঁড়িয়ে পিকচার নেয়। আর আমাদের বাসাটা কিন্তু ঠিক এইখানটাতেই, রাস্তার উপরেই আমাদের একদম হোটেলের যে সুইট রুম সেটা। তো আমাদের বাসা থেকে আর কি বের হলেই এই গেটটা দেখা যেত। তো আমাদের চেক কিন্তু বিকাল 4টায়। তো আমরা এখন কি করব, এখন আমরা ওইখান থেকে ডিরেক্ট আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। তো একদম সকাল সকাল ভোরবেলা কিন্তু আইফেল টাওয়ারের এই তো দেখা পেয়ে গেলাম। সামনে থেকে কিন্তু এটা হিউজ,
ক্যামেরাতে বোঝা যায় না তেমন, পিকচারে কিছু বোঝা যায় না যে এটার বিশালতাটা কত বড়, বাট সামনে থেকে দেখলে আসলে বোঝা যায় এটা আসলে অনেক বড়। আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক, আর এই ল্যান্ডমার্কটি তৈরি করেছিলেন বিখ্যাত ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেল। যদিও পুরো নকশা ও প্রকৌশল কাজ গুস্তাভ আইফেলের কোম্পানি করেছিল, বাট মূল ডিজাইন করেছিলেন তার দলে দুই প্রকৌশলী, একজন হচ্ছেন মরিস ক্যাকলা এবং আরেকজন হচ্ছে এমিল নুগিয়ে। আর স্থাপত্যের নান্দনিক অংশটি করেছিলেন স্টিফেন শোভেস্ত্র। আর এর উচ্চতা প্রায় 324 মিটার এবং এটি প্যারিসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। দিন এবং রাতে কিন্তু এটার ভিন্ন রূপে আলো ঝলমল হয়, আর এই টাওয়ার শহরের সৌন্দর্যে বিশেষ মাত্রা যোগ করে। আইফেল টাওয়ার তৈরি করা হয়েছিল 1889 সালের প্যারিস বিশ্বমেলা উপলক্ষে, যা ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উদযাপনের অংশ ছিল। আর এর উদ্দেশ্য ছিল ফ্রান্সের প্রকৌশল দক্ষতা ও প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরা, প্রদর্শনীর জন্য একটি বিশাল নজরকাড়া কেন্দ্রবিন্দু তৈরি করা এবং আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহসী উদাহরণ হিসেবে স্থাপনাটি স্থায়ী হয়। প্রথমে অনেকেই এই নকশা অপছন্দ করলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ও প্রিয় স্থাপনায় পরিণত হয়েছে আজ। সকালে কিন্তু আস্তে আস্তে সূর্যটা উঠছে, দূর আকাশে সেটাই দেখা যাচ্ছে। আর খুব ভোর সকাল হওয়াতে আইফেল টাওয়ারের এই আশেপাশের এরিয়াগুলোতে কিন্তু মানুষ ছিল না বললেই চলে, খুবই কম সংখ্যক। তো আমরা এই সুযোগে অনেক সুন্দর সুন্দর পিকচার কিন্তু নিয়ে নিয়েছি টাওয়ারের সাথে। তো আইফেল টাওয়ার এরিয়াতে অনেক এরকম সুন্দর সুন্দর ক্যাফে আছে, যেখানে আপনি ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, ডিনার করতে পারেন। তো আমরা সেরকমই একটা ক্যাফেতে বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। এখন প্রায় 7:30 কি 8টার মতো বেজেছিল। তো আমার অনেক ইচ্ছা ছিল যে প্যারিসে এসে এরকম একটা ক্যাফেতে বসে ব্রেকফাস্ট করব। তো আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে, আর এটা কিন্তু একদমই আইফেল টাওয়ারের সাথেই ছিল। তো আমরা ব্রেকফাস্ট করে এরপর পুরো সিটিটা এখন ঘুরে ঘুরে দেখব। আর ওয়েদারটা আজকে একটু খারাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তারপরেও কোনো ব্যাপার না, ঘুরতে এসেছি। আশেপাশে আমাদের মতো এরকম আরও অনেক ট্যুরিস্ট ছিল যারা কিনা এই ওয়েদারেও ঘুরতে এসেছে। তো বিকেল থেকে আর বৃষ্টি নেই, কালকেও থেকেও ওয়েদারটা ভালো থাকবে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম, এটা কিন্তু অনেক পুরনো সিটি, অনেক কিছু দেখছিলাম, অনেক পুরনো বিল্ডিং, তারপর ক্যাথেড্রালগুলো আছে। এখানে কিন্তু অনেক বিখ্যাত একটা ক্যাথেড্রাল, যেটা নাম হচ্ছে নটর ডেম। আমাদের বাংলাদেশে তো একটা নটর ডেম কলেজ আছে, নিশ্চয়ই এইখানকার যেই ক্যাথেড্রালটা সেটার নামকরণ থেকেই ইন্সপায়ার হয়ে করা হয়েছে আমাদের বাংলাদেশের কলেজের নাম। তো এখন চলে এসেছি আমরা প্যারিসের বাঙালি এরিয়াতে। লন্ডনে যেমন আমাদের বাঙালি এরিয়া আছে, যেখানে সব রকমের বাঙালি খাবার দাবার, বাঙালি মানুষজন, বাঙালি গ্রসারি পাওয়া যায়, প্যারিসে কিন্তু সেরকম আছে। তো এসে এখানে আমরা আবার লাঞ্চটা করে নিলাম, কারণ এখন প্রায় 2:30টার মতো বাজে। তো লাঞ্চ করতে করতে আমাদের কিন্তু 4টা বেজে গিয়েছিল। তো বের হয়ে একটু এরিয়াটা ঘুরে আমরা এখন চেক ইন করতে চলে যাব আমাদের সুইটে, কারণ বিকেল 4টায় কিন্তু আমাদের চেক ইন টাইম। তো এখান থেকে আমাদের বাসায় পৌঁছাতে প্রায় হাফ অ্যান আওয়ার দেখাচ্ছিল। তো আধা ঘন্টা পরেই আমরা এই তো চলে এসেছি, আর গাড়িটা আমরা পার্কিং করে এসেছি একটা পার্কিং স্পেসে। তো এই তো 32 নাম্বার, এইটাই আমাদের হোটেলটা। তো এটা দিয়ে ঢোকার পরে এখন আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের রুম নাম্বারটা। আমাদের রুম ছিল হচ্ছে নাম্বার 9, এটা সবচেয়ে টপ ফ্লোরে ছিল। তো এই তো আমরা রুমে পৌঁছে গিয়েছি। ছোট্ট একটা ফ্ল্যাট, আর এই টাইপের ফ্ল্যাটগুলোকে সুইট বলা হয়, যেখানে কিনা এরকম ওপেন ছোট্ট একটা কিচেন থাকবে, এরপর শাওয়ার স্পেস থাকবে, আর ওদের এখানে টয়লেটটা আলাদা। আমাদের লন্ডনে, বাংলাদেশে যেমন শাওয়ার আর হচ্ছে টয়লেট অ্যাটাচ একসাথে, ফ্রান্সে আমি দেখলাম সব জায়গায় ওদের, সব আমরা অন্যান্য বাসায় যে গিয়েছি টয়লেটটা কিন্তু সেপারেট।
বাট শাওয়ার স্পেসটা এরকম রুমের সাথে একদম অ্যাটাচ। এই তো টয়লেটটা দেখলেন সেপারেট, আর এইখানটাতে হচ্ছে আপনার একটা বেসিন ফ্রেশন আপ হওয়ার জন্য উইথ মিরর, আর ডান পাশে হচ্ছে শাওয়ার করার জন্য জায়গা। আর এটা কিন্তু পুরোটাই ওপেন। আর এটা ছিল হচ্ছে ক্লদিংয়ের জন্য একটা কাবার্ড, আলমিরা টাইপ। আর এখানে আপনার কাপড় আয়রন করার জন্য ওরা আয়রন দিয়েছে, হ্যাঙ্গার দিয়েছে, বাসা ক্লিনিংয়ের জিনিসপত্র ছিল, হুবার অ্যান্ড মপ। আর এটা ছিল হচ্ছে এয়ার কন্ডিশনার। 2 রুমে 2টা এসিও ছিল দেখলাম, সাথে এয়ার কন্ডিশনারও। আর এই হচ্ছে বেডরুমটা, খুবই সুন্দর, একদম কম্প্যাক্ট যেটাকে বলে আর কি। সাথে একটা বড় মিরর ছিল এই ওয়ার্ড্রপটার উপরে। তো এই টাইপের ফ্ল্যাটগুলোকে, যেটা একদম ছোট জায়গার মধ্যে কম্প্যাক্ট সব কিছু সেপারেট করা না, একসাথে সব কিছু, এগুলোকে সুইট বলা হয় আসলে। তো এই তো কিচেন এরিয়াতে সব কিছু দেওয়া আছে, চা কফি যা ইচ্ছা বানিয়ে খেতে পারেন, কুক করে খেতে পারেন। তো আটেনসিলস, তারপর হচ্ছে আপনার সব কিছু আর কি দেওয়া আছে, মাইক্রোওয়েভ, তারপর ওয়াশিং মেশিন ছিল, গ্লাসেস, প্লেটস, কাপস, সব কিছুই, ডিশেসও ছিল কুক করার জন্য। তো আমরা তো এসেছি কয়েকদিনের জন্য, কুকিং টুকিং আর করব না, বাইরে খাওয়া হবে। শাওয়ার করে আমরা লম্বা একটা ঘুম দিয়েছিলাম। এখন কিন্তু রাত প্রায় 10টা বেজে গিয়েছে। তো আমরা বের হয়েছি ডিনার করার জন্য। আইফেল টাওয়ারের আশেপাশে সব রেস্টুরেন্ট কিন্তু অলরেডি প্রায় ক্লোজ করে ফেলছে, এটাও ক্লোজ হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা টেকওয়ে নিয়ে নিয়েছি, পিৎজা এবং পাস্তা নিয়েছি। আর এরকম বেঞ্চের ওপর খাবার রেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আমার আইফেল টাওয়ারের চারপাশে এরিয়াগুলো কিন্তু রাতের বেলা আমরা ঘুরলাম টুরলাম, আর অনেক ভালো লাগছিল। সারাদিন যদিও বৃষ্টি ছিল, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, রাতে তেমন ঠান্ডাও লাগছিল না, বাতাসও ছিল না, চমৎকার একটা ওয়েদার। তো এখানে মেইন গেট দিয়ে ঢোকার সময় কিন্তু কোর্ট থাকে, তো কোর্ট দিয়ে আমরা ঢুকে পড়লাম। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।